সো হ্যালো ওয়েলকাম ব্যাক। আজকের আবার আমরা চলে এসেছি ক্লাস 12-এর চ্যাপ্টার নাম্বার 5 পার্টনারশিপ অ্যাকাউন্ট। এবং আজকে আমরা পার্টনারশিপ অ্যাকাউন্টের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো, দেখো লেখা রয়েছে অ্যাডমিশন অফ এ পার্টনার। মানে দুই বা ততোধিক ব্যক্তি মিলে যদি একটা পার্টনারশিপ বিজনেসকে রান করে, তো সেই পার্টনারশিপ বিজনেসটাকে রান করবার সময় মাঝখানে যদি নতুন কোনো পার্টনার এসে অ্যাডমিশন নেয় বা নতুন কোনো পার্টনার এসে ব্যবসায় যোগদান করে, তাহলে আমরা যে অঙ্কটা করব সেটা নিয়েই আজকে আমাদের এই ভিডিওটা। তো আজকে আমরা যে অঙ্কটা করব সেটা দেখো, এখানে 44-এর দাগের যে অঙ্কটা করব সেটা হলো এই অ্যাডমিশন অফ এ পার্টনারের যে অঙ্কটা করব সেই অঙ্কটায় দেখো প্রথমে বলে দেওয়া রয়েছে ঘোষ অ্যান্ড বোস ওয়ার পার্টনার্স ইন এ ফার্ম। তার মানে তাহলে দেখো ঘোষ আর বোস মিলে একটা ফার্ম চালাচ্ছে, ঠিক আছে, তারা পার্টনার, এবং তারা যে প্রফিটটা হচ্ছে সেটাকে তারা কোন রেশিওয়ে ভাগ করে নিচ্ছে, দেখো এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে 3:1 এই অনুপাতে তারা তাদের প্রফিটটাকে ভাগ করে নিচ্ছে। এবং তাদের যে কোম্পানি বা ফার্ম রয়েছে তার একটা দেখো ব্যালেন্স শিটও এখানে বলে দেওয়া রয়েছে। দেখো লাইবিলিটিস দেখো এপারে বলে দেওয়া রয়েছে, এইদিকে অ্যাসেট, তাহলে লাইবিলিটি আর অ্যাসেট মিলিয়ে কী হয় ব্যালেন্স শিট। তাহলে এখানে একটা ব্যালেন্স শিট বলে দেওয়া রয়েছে, ব্যালেন্স শিটের উল্লেখ রয়েছে। এবং সাথে সাথে তোমরা এখানে দেখো, তাহলে দেখো এখানে আবার সাথে সাথে কী বলে দেওয়া রয়েছে, দেখো এখানে বলে দেওয়া রয়েছে অন দ্য অ্যাবাভ ডেট মিত্র ওয়াজ অ্যাডমিটেড অ্যাজ এ পার্টনার ফর 1/4 শেয়ার ইন দ্য প্রফিটস অন দ্য ফলোয়িং টার্মস। ঠিক আছে, তার মানে এই ব্যবসাটা প্রধানত কারা দুজন মিলে করছে, দেখো ঘোষ আর বোস, কিন্তু এই ব্যবসাতে মাঝখানে আবার কে যোগ দিচ্ছে, দেখো মিত্র বলে একজন যোগ দিচ্ছে। এবং সাথে সাথে দেখো এখানে 5খানা দেখো অ্যাডজাস্টমেন্টের উল্লেখ রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এবং এই অ্যাডজাস্টমেন্টগুলো পড়বো এবং অঙ্কে আমাদের কী কী করতে বলেছে তোমরা একটু যদি ভালো করে দেখো, এখানে দেখো বলে দিয়েছে প্রিপেয়ার, দেখো বলে দিয়েছে কি রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। তাহলে এখানে একটা কি অ্যাকাউন্ট করতে বলে দিয়েছে, রিভ্যালুয়েশন। তারপরে দেখো এখানে বলে দিয়েছে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, এবং তারপরে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টের পরে দেখো এখানে কি বলে দেওয়া রয়েছে ব্যালেন্স শিট। তাহলে এই তিনটে জিনিস আমাদেরকে করতে হবে, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট আর ব্যালেন্স শিট। তাহলে তোমরা ভালো করে দেখো, এখানে আমরা তিনটে অ্যাকাউন্ট করব, যে তিনটে অ্যাকাউন্টের কথা উল্লেখ করেছে। দেখো এখানে প্রথমেই দেখো কি বলে দিয়েছে, কোন অ্যাকাউন্টের কথা বলে দিয়েছে, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট মানে কি বলতো, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট মানে হলো এই অ্যাকাউন্টে আমরা করব সম্পত্তি এবং দায়, সম্পত্তি এবং দায় তাদের আমরা কি করব, পুনর্মূল্যায়ন করব। অর্থাৎ যে ব্যবসাটা শুরু হয়েছে না, যে ব্যবসার শুরুর দিন মানে বছরের যে প্রথম দিন থেকে শুরু করে যেদিন নতুন পার্টনার ব্যবসায় আসছে সেই দিনকার পর্যন্ত সম্পত্তির যে পুনর্মূল্যায়ন বা দায়গুলোর বা লাইবিলিটিসের যে পুনর্মূল্যায়ন সেইগুলোকে আমরা করব। অর্থাৎ আমরা যদি একটু ভালো করে অঙ্কটা দেখি তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো এইখানে কিন্তু অনেকগুলো সম্পত্তি এবং দায়ের উল্লেখ করেছে, ঠিক আছে, এটা হলো বছরের শুরুতে সম্পত্তিগুলো দেখো এখানে লেখা রয়েছে, এবং বছরের শুরুতে লাইবিলিটিসগুলো অর্থাৎ দায়গুলো এখানে লেখা রয়েছে। এবারে নতুন যে পার্টনার মিত্র সে যখন ব্যবসায় আসলো তখন সম্পত্তি এবং দায়গুলোর কি পরিবর্তন হলো সেইগুলোই আমরা কি করব, এই রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে লিখব। এবারে কি করে লিখব সেটা দেখো, অ্যাসেট, তোমরা ভালো করে দেখবে অ্যাসেটের ভ্যালু যদি প্লাস হয় তাহলে আমরা সেটাকে কোথায় লিখবো বলো তো, এই দেখো অ্যাসেটের ভ্যালু যদি প্লাস হয় তাহলে সেটাকে আমরা ক্রেডিট দিকে লিখবো। এবং লাইবিলিটিসের ভ্যালু যদি মাইনাস হয়, দেখো লাইবিলিটিসের ভ্যালু যদি মাইনাস হয় সেটাকে আমরা কোথায় লিখবো, ক্রেডিট দিকে লিখবো। অর্থাৎ কি, অর্থাৎ যে কোনো ধরনের ইনকাম বা লাভ মানে প্রফিট সব আমরা কোথায় লিখবো, ক্রেডিট দিকে লিখবো। ঠিক একইভাবে যদি অ্যাসেটের ভ্যালু মাইনাস হয়, দেখো অ্যাসেটের ভ্যালু যদি মাইনাস হয় বা লাইবিলিটিসের ভ্যালু যদি প্লাস হয়, লাইবিলিটিসটা যদি বৃদ্ধি পেয়ে যায়, তাহলে আমরা সেটাকে কোন দিকে লিখবো বলো তো, সেটাকে আমরা লিখবো কিন্তু ডেবিট দিকে। অর্থাৎ যে কোনো টাইপের ক্ষতি বা লস বা এক্সপেন্সেস খরচ সেইগুলোকে আমরা কোথায় লিখবো বলো তো, লিখবো ডেবিট দিকে। তাছাড়া আর কি আসবে এই রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের মধ্যে, আসবে আনরেকর্ডেড অ্যাসেট অ্যান্ড লাইবিলিটিস। দেখো আনরেকর্ডেড মানে কি, যেইগুলো ব্যালেন্স শিটে উল্লেখ নেই। এই ব্যালেন্স শিটে যদি কিছু উল্লেখ না করা থাকে, লাইবিলিটিস বা অ্যাসেটে যদি কিছু উল্লেখ না করা থাকে, সেটাও কিন্তু আসবে এই রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে। এবারে দেখো আনরেকর্ডেড যদি অ্যাসেট থেকে থাকে, অ্যাসেটটা যদি আনরেকর্ডেড হয়ে থাকে মানে এইখানে লেখা না থাকে, এখানে যদি কোনো অ্যাসেটের উল্লেখ না থাকে, তাহলে সেটাকে আমরা কোথায় লিখবো বলো তো, সেটাকে আমরা ক্রেডিট দিকে লিখবো। এবং আনরেকর্ডেড লাইবিলিটিস মানে ব্যালেন্স শিটে যদি রেকর্ড করা না থাকে কোনো লাইবিলিটিস, তো সেটাকে আমরা কোথায় লিখবো বলো তো, সেইটাকে আমরা ডেবিট দিকে লিখবো। অর্থাৎ যে কোনো টাইপের খরচ ক্ষতি যা হবে, ঠিক আছে, সেইগুলোকে আমরা কোথায় লিখবো, ডেবিট দিকে। আর যে কোনো টাইপের ইনকাম
বা তোমরা বলতে পারো সাথে প্রফিট, সবই আমরা কোথায় লিখবো বলো তো, ক্রেডিট দিকে। তাহলে চলো অঙ্কটা না আমরা একটু শুরু করে ফেলি। তাহলে দেখো অঙ্কতে প্রথমে দেখো কি বলে দিয়েছে, দেখো প্রথমে আমরা যদি 2 নম্বর পয়েন্টটা পড়ি, এখানে দেখো বলে দিয়েছে প্ল্যান্ট ইজ টু বি অ্যাপ্রিসিয়েটেড টু, কত বলে দিয়েছে দেখো, এখানে বলে দিয়েছে দেখো 1,30,000 টাকা। অ্যাপ্রিসিয়েটেড মানে কি, বৃদ্ধি পেয়েছে। প্ল্যান্ট ইজ টু বি অ্যাপ্রিসিয়েটেড মানে প্ল্যান্টের যে ভ্যালুটা সেটা বেড়ে গিয়ে কত হয়েছে দেখো 1,30,000। আর প্ল্যান্টের ভ্যালুটা আমরা ব্যালেন্স শিটে দেখি তো কত ছিল, দেখো প্ল্যান্টের ভ্যালুটা তোমরা যদি এখানে দেখো ব্যালেন্স শিটে কত ছিল দেখো, ছিল কিন্তু 1,00,000 টাকা। বছরের শুরুর দিনে প্ল্যান্টের ভ্যালু ছিল 1,00,000 টাকা। নতুন পার্টনার যখন ব্যবসায় যোগ দিচ্ছে তখন প্ল্যান্টের ভ্যালুটা কত হয়ে গেছে 1,30,000 টাকা। তাহলে আমার অ্যাসেটের ভ্যালু প্লাস হলে আমি কোন দিকে লিখবো, অ্যাসেটের ভ্যালু প্লাস হলে আমরা কিন্তু লিখবো ক্রেডিট দিকে। তাহলে এখানে আমরা প্রথমেই কি বলে লিখবো, বাই প্ল্যান্ট অ্যাকাউন্ট বলে লিখবো। তাহলে আমার কত টাকা বেড়ে গেল, ছিল 1,00,000 টাকা, বেড়ে গিয়ে হলো 1,30,000 টাকা। তাহলে আমার এক্সট্রা বেড়ে গেল কত টাকা, 30,000 টাকা, বুঝতে পারলে। এইবারে চলো আমরা যদি তৃতীয়টা দেখি, তাহলে দেখো এখানে কি বলে দিয়েছে, ও আচ্ছা, এরপরে আমরা যদি এখানে দেখো দেখি, তারপরে দেখো বলে দিয়েছে দ্য ভ্যালু অফ ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ইজ টু বি অ্যাপ্রিসিয়েটেড 5%। মানে ল্যান্ড অ্যান্ড বিল্ডিংয়ের ভ্যালুটাও কত বৃদ্ধি পেয়েছে, 5% কিন্তু বৃদ্ধি পেয়ে গেছে। তাহলে দেখো আমার ল্যান্ড অ্যান্ড বিল্ডিংয়ের ভ্যালুটা এমনিতে কত রয়েছে দেখো, রয়েছে 1,50,000, তার উপর আবার 5% বৃদ্ধি পেয়ে গেছে। তাহলে অ্যাসেটের ভ্যালু যখনই বৃদ্ধি পাবে, মানে অ্যাসেট প্লাস হবে, তখনই আমরা কোন দিকে লিখবো, রিভ্যালুয়েশনে সবসময় ক্রেডিট দিকে লিখবো। তাহলে এখানে আমরা কি লিখবো, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, তাই না, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং বলে আমরা লিখবো, ঠিক আছে, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং অ্যাকাউন্ট বলে লিখবো। এবারে কতটা বৃদ্ধি পেয়ে গেছে তোমরা যদি একটু ভালো করে দেখো, তাহলে বলেই দিয়েছিল দেখো এমনিতেই ল্যান্ড অ্যান্ড বিল্ডিংয়ের ভ্যালু দেখো কত ছিল, 1,50,000 টাকা। তার উপর দেখো বেড়ে গেছে কত, এখানে 5% লেখা রয়েছে। তাহলে দেখো আমরা যদি 1,50,000 5% করি, তাহলে দেখি তো কত হয়, আমরা যদি 1,50,000 ইন্টু 5% করি, তাহলে আমাদের হবে কত, 7,500 টাকা, ঠিক আছে। এরপরে অঙ্কে তোমরা দেখো 3 নম্বর পয়েন্টে কী বলে দিয়েছে, স্টক ইজ ওভার ভ্যালুড 6,000 টাকা। অর্থাৎ কি, স্টকের ভ্যালুটা ভুল করে 6,000 টাকা ওভার ভ্যালু করে দেওয়া হয়েছে। ওভার ভ্যালু মানে কি, বাড়িয়ে দেওয়া হয়েছে ভুল করে, ঠিক আছে। স্টক ইজ ওভার ভ্যালুড মানে কি, স্টকের ভ্যালুটা ভুল করে বেড়ে গেছে। তাহলে ভুল করে যদি বেড়ে গিয়ে থাকে, তাহলে আমাদেরকে কী করতে হবে, সেই ভ্যালুটাকে কী করতে হবে, কমিয়ে দিতে হবে। তাহলে কমিয়ে দেবো মানে কি, আমাদের স্টকের ভ্যালুটাকে কমিয়ে দেবো মানে কি, আমাদের একটা ক্ষতি বোঝাচ্ছে। তাহলে ক্ষতি বোঝালে আমরা কোন দিকে লিখবো বলো তো, লিখবো ডেবিট দিকে, বুঝতে পারলে। তাহলে অ্যাসেটের ভ্যালু সবসময় যদি ওভার ভ্যালুড বলে দিয়ে থাকে, তাহলে আমাদেরকে কমিয়ে দিতে হবে, এবং কমিয়ে দিলে আমরা সেটাকে কোন দিকে লিখবো বলো তো, লিখবো কিন্তু আমরা ডেবিট দিকে। তাহলে স্টকের ভ্যালুটা আমার কত কমিয়ে দিতে হচ্ছে, 6,000 টাকা। অর্থাৎ এটা একটা লস কিন্তু, বুঝতে পারলে, স্টকের ভ্যালু কমে যাচ্ছে, অ্যাসেটের ভ্যালু কমে যাচ্ছে, এটা একটা লস। তাই জন্য আমি দেখো ডেবিট দিকে লিখলাম, ঠিক আছে। এরপরে দেখো আমরা চলে আসবো 4-এর দাগে। 4 নম্বর পয়েন্টে কী বলেছে, তারপরে দেখো 4 নম্বর পয়েন্টে কী বলে দিয়েছে, এই প্রভিশন ফর ব্যাড অ্যান্ড ডাউটফুল ডেটস ইজ টু বি ক্রিয়েটেড 5% অন ডেটর্স। তার মানেটা কি দেখো, আমাদের ডেটর্স মানে আমাদের দেনাদার ছিল কত, 60,000 টাকার দেনাদার ছিল, মানে আমরা পেতাম দেনাদারদের থেকে 60,000 টাকা। কিন্তু আমাদের কোনো একটা কারণে মনে হচ্ছে যে এই 60,000 টাকার ওপর 5% টাকা আমাদের মানে চোট হয়ে গেলেও হয়ে যেতে পারে, বা এই 5% টাকা আমরা হয়তো নাও পেতে পারি, মানে এই 5% টাকা আমাদের কেউ মেরেও দিতে পারে। তাহলে এটা একটা কি, ক্ষতি বোঝাচ্ছে, তাই না। প্রভিশন ফর ডাউটফুল ডেট মানে কি, কোনো দেনাদার আমাদের টাকা মেরে দিতে পারে, তো এটা একটা ক্ষতি বোঝাচ্ছে। তাহলে ক্ষতিকে আমরা কোন দিকে লিখবো, সবসময় ডেবিট দিকে, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি বলে লিখবো, টু প্রভিশন ফর কি লিখবো, ডাউটফুল ডেট। তাহলে প্রভিশন ফর ডাউটফুল ডেটটা কত বলে দিয়েছে দেখো, অঙ্কের মধ্যে এখানে বলেই দিয়েছিল যে 5% অন ডেটর্স, ঠিক আছে, 5% অন ডেটর্স। তাহলে দেখো আমাদের ডেটর্সটা কত রয়েছে দেখি, আমরা যদি দেখি, দেখো আমাদের ডেটর্সটা রয়েছে কত, 60,000 টাকা, দেখতে পেয়েছো। তাহলে এই 60,000-এর ওপর আমরা কত পার্সেন্ট করবো, 5%। তাহলে দেখো 60,000-এর ওপর যদি আমরা 5% করি, তাহলে হচ্ছে কত আমাদের 3,000, ঠিক আছে। তাহলে আমাদের প্রভিশন ফর ডাউটফুল ডেট কত হলো, 3,000 টাকা। এরপরে দেখো ভালো করে, এরপরে 5 নম্বর পয়েন্টে কী বলে দিয়েছে, দেয়ার ওয়ার আনরেকর্ডেড ক্রেডিটর্স, কত বলে দিয়েছে, 4,500। তাহলে আমি তোমাদের এক্ষুনি কী বললাম, আনরেকর্ডেড অ্যাসেট মানে যেটা এখানে উল্লেখ নেই কিন্তু এখানে বলে দিয়েছে, যদি আনরেকর্ডেড অ্যাসেট হয় তাহলে সেটাকে আমরা কোন দিকে লিখবো,
ক্রেডিট দিকে। আর যদি আনরেকর্ডেড লাইবিলিটিস হয়, দেখো ক্রেডিটর্স কিন্তু একটা লাইবিলিটিস, দেখতে পেয়েছো তো, তাহলে ক্রেডিটর্স 28,000 তো এখানে আছে, তাছাড়াও কিন্তু 4,500 টাকার ক্রেডিটর্স কিন্তু আমাদের এখানে লেখা হয়নি। তাহলে এটা লেখা হয়নি মানে কি আনরেকর্ডেড, আনরেকর্ডেড লাইবিলিটিস মানে কি ক্ষতি বোঝাচ্ছে। তাহলে আমরা কোথায় লিখবো, ক্ষতি বোঝালে সবসময় লিখবো কিন্তু আমরা ডেবিটে। ঠিক আছে, তাহলে আমরা ডেবিটে কত লিখবো, ক্রেডিটর্স বলে লিখবো। ঠিক আছে, ক্রেডিটর্স, তাহলে ক্রেডিটর্স আমরা কত লিখবো, 4,500। ঠিক আছে, তাহলে এই অবধি আমাদের রিভ্যালুয়েশনটা কমপ্লিট হয়ে গেল। তো আমরা এবারে এটাকে যোগ বিয়োগ করে কত কি প্রফিট হচ্ছে চলো আমরা একটু বের করে ফেলি। ঠিক আছে, তো তোমরা দেখো আমরা প্রথমে ক্রেডিট সাইডটাকে যোগ করবো। দেখো ক্রেডিট সাইডে কত রয়েছে, 30,000, তার সাথে আমরা যোগ করব কত, দেখি 7,500কে যোগ করি, করলে কত পাচ্ছি দেখি 37,500। তাহলে এই 37,500কে আমরা এই দিকেও যেমন লিখলাম, 37,500কে আমরা এই সাইডেও লিখবো। এবার এই 37,500 থেকে আমরা মাইনাস করব, 6,000কে মাইনাস করব, তারপরে আমরা 3,000কে মাইনাস করব, তারপরে আমরা 4,500কে মাইনাস করব, করে আমরা কত পেলাম দেখো 24,000। ঠিক আছে, তাহলে 24,000 টাকা কিন্তু আমাদের প্রফিট হয়েছে। এটাকে আমরা কি বলে লিখব, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট বলে। ঠিক আছে, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট বলে আমি লিখবো। তাহলে দেখো দুজন পার্টনার কে কে রয়েছে, পার্টনারদের দেখো নামগুলোকে দেখো, এখানে দেখো বলে দেওয়া রয়েছে ঘোষ আর বোস। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি লিখবো, ঘোষ, আর একজনের নাম দেখো কি রয়েছে, বোস। তাহলে এবারে দেখো এই 24,000 টাকা যে প্রফিট হয়েছে এটাকে ওরা কোন অনুপাতে ভাগ করে নেবে, 24,000 টাকার এই যে প্রফিটটা হলো এটাকে ওরা কোন অনুপাতে ভাগ করবে। তোমরা যদি ভালো করে আবার দেখো, এখানে দেখো লক্ষ্য করবে ঘোষ অ্যান্ড বোস দেখো তাদের প্রফিটটাকে ভাগ করে নেবে। এখানে দেখো বলেই দিয়েছে 3:1, এটাকে বলা হয় ওল্ড রেশিও। ঠিক আছে, তাহলে 3:1 অর্থাৎ ওপরে 3 আর 3:1, তো তার মানে আমরা এখানে কত লিখবো, 4, আবার 1, আর এখানে কত লিখবো 4। তাহলে কত হচ্ছে দেখি তো আমরা, 24,000, তাহলে দেখো এখানে 24,000 ইন্টু কত হবে, যদি 3 করি 72,000, তাকে ভাগ করবো 4 দিয়ে, তাহলে হচ্ছে কত 18,000। তাহলে এখানে ঘোষের অ্যামাউন্টটা কত, প্রফিটের অ্যামাউন্টটা 18,000, তাহলে এটা কত হবে, এটা অবভিয়াসলি হবে 6,000। ঠিক আছে, তাহলে ঘোষের প্রফিট কত, ঘোষের প্রফিট হলো 18,000 আর বোসের প্রফিট হলো কত, 6,000। তাহলে আমরা কিন্তু একটা পার্ট অলরেডি কমপ্লিট করলাম, যেটাকে আমরা কি বলে থাকি, রিভ্যালুয়েশন। রিভ্যালুয়েশনের পার্টটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এইবারে আমরা যে পার্টটা করব সেইটাকে বলবো আমরা কি, দেখো পার্টনার্স ক্যাপিটাল। পার্টনার্স ক্যাপিটালে আমরা কি করব বলো তো, পার্টনার্স ক্যাপিটালে আমরা পার্টনারদের যে ইনকামগুলো হবে সেগুলোকে আমরা কি করব, ক্রেডিট দিকে লিখব। পার্টনারদের যে ইনকাম, পার্টনারদের যে প্রফিট সমস্ত কোথায় লিখবো, ক্রেডিট দিকে লিখবো, বোঝা গেল। আর পার্টনারদের যে ক্ষতিগুলো হবে, সমস্ত ক্ষতি, পার্টনারদের যে এক্সপেন্সেসগুলো হবে সমস্ত আমরা কোথায় লিখবো, ডেবিট দিকে। এবারে দেখো পার্টনার কে কে রয়েছে, আগে নামগুলো তো আমরা লিখে ফেলি। দেখো পার্টনার কে কে রয়েছে, দেখো এখানে রয়েছে একজন ঘোষ আর একজন বোস। তাহলে আমি দেখো এখানে পার্টনারদের যদি নামগুলো লিখি, ঘোষ আর বোস। আবার দেখো এখানে আমরা কি লিখবো, ঘোষ আর কি কে রয়েছে, বোস। এবারে নতুন একজন পার্টনার কিন্তু ব্যবসায় যোগ দিচ্ছে। দেখো বলে দিয়েছে অন দ্য অ্যাবভ ডেট মিত্র ওয়াজ অ্যাডমিটেড অ্যাজ এ পার্টনার। তাহলে মিত্র কিন্তু একজন নতুন পার্টনার যে ব্যবসাতে যোগ দিচ্ছে। তো আমরা এখানে মিত্র বলে তার যে এসছে তার নামও আমরা কিন্তু লিখব। তাহলে আমি কি বললাম, পার্টনারদের যাবতীয় যা ইনকাম প্রফিট সব আমরা ক্রেডিট দিকে লিখব। তাহলে দেখো পার্টনাররা কীরকম কি টাকা নিয়ে এসছে দেখি। ঘোষ কত টাকা এনেছে, দেখো ঘোষ এনেছে কিন্তু 2 লক্ষ টাকা, আর বোস ব্যবসা শুরুর সময় এনেছিল কত, 1,30,000 টাকা। তো আমরা সেইগুলোকে এই দিকে লিখব, ওদের যে অ্যামাউন্টটাকে আমরা এখানে লিখব বাই ব্যালেন্স। ঠিক আছে, বাই ব্যালেন্স কী বলে লিখব, বিডি। ঠিক আছে, তাহলে দেখি তো ঘোষ কত টাকা এনেছিল, দেখো ঘোষ এনেছিল 2 লক্ষ টাকা, বোস এনেছিল 1,30,000 টাকা। তাহলে আমরা এরকমভাবে লিখব 2 লক্ষ টাকা, আর বোস এনেছিল কত, 1,30,000 টাকা। ঠিক আছে, এইবারে তোমরা একটু ভালো করে বুঝবে। তাহলে এইবারে আর আমরা এখানে কি লিখবো, দেখো রিভ্যালুয়েশনের যে প্রফিটটা হয়েছে তোমরা যদি একটু ভালো করে দেখো, রিভ্যালুয়েশনে ঘোষ কত টাকা প্রফিট করেছে, 18,000 টাকা, আর বোস কত টাকা প্রফিট করেছে, 6,000 টাকা। তাহলে প্রফিটগুলোকে কিন্তু আমরা এখানে লিখবো বাই, আমরা লিখবো কি, রিভ্যালুয়েশন। তাহলে যেহেতু রিভ্যালুয়েশন থেকে প্রফিটটা হয়েছে তাহলে রিভ্যালুয়েশন বলে আমরা লিখবো।
তাহলে দেখো ঘোষ কত টাকা প্রফিট করেছে, দেখো 18,000 টাকা। তাহলে আমরা এখানে কিন্তু লিখবো কত বলো তো, 18,000। আর বোস কত টাকা প্রফিট করেছে, 6,000 টাকা। তাহলে আমরা এখানে কত লিখবো, 6,000। যদি ওরা রিভ্যালুয়েশনে লস করতো তাহলে আমরা কিন্তু এই দিকে লিখতাম। তার কারণ আমি কি বললাম, সমস্ত টাইপের এক্সপেন্সেস লসকে আমরা কোন দিকে লিখবো, পার্টনারদের সমস্ত এক্সপেন্সেস আর লসকে ডেবিট দিকে লিখবো। এছাড়া অঙ্কের মধ্যে যদি কোনো জায়গায় কোনো জেনারেল রিজার্ভ বা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট বলে দিত, সেইগুলোকেও কিন্তু আমরা এইখানে লিখতাম, বোঝা গেল। কিন্তু এই অঙ্কের মধ্যে কোনো জায়গায় প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট বা জেনারেল রিজার্ভের তো উল্লেখ করেনি, তাহলে আমরা এখানে করব না। ঠিক আছে, এইবারে তোমরা ভালো করে দেখো, এইখানে 1 নাম্বার পয়েন্টটায় তোমরা যদি ভালো করে দেখো, এখানে বলে দিয়েছে মিত্র উইল ব্রিং 1,50,000 টাকা অ্যাজ ইজ ক্যাপিটাল। মানে মিত্র যখন ব্যবসাটা করতে এসেছে এই ঘোষ আর বোসের সঙ্গে, তখনও বাড়ি থেকে কত টাকা ক্যাপিটাল নিয়ে এসেছে, 1,50,000 টাকা। তাহলে দেখো ঘোষ আর বোস যখন এনেছিল আমরা এখানে লিখেছিলাম, এইবারে কে এনেছে, মিত্র কত টাকা এনেছে, 1,50,000 টাকা। তো এটাকে আমরা এখানে লিখবো, এবং সেটাকে ও ক্যাশে এনেছে, মানে চেকের মাধ্যমে আনেনি। তাহলে আমরা এখানে কি লিখবো, ক্যাশ অ্যাকাউন্ট বলে। যদি চেকের মাধ্যমে আনতো তাহলে আমরা এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলে লিখতাম। ঠিক আছে, এইবারে তোমরা এই জায়গাটা একটু ভালো করে পড়ো। দেখো এখানে কি বলে দিয়েছে, অ্যান্ড 90,000 অ্যাজ হিজ শেয়ার অফ প্রিমিয়াম ফর গুডউইল ফর হিজ শেয়ার অফ প্রফিটস। অর্থাৎ এই কথাটার মানে হলো, দেখো 90,000 টাকা কিন্তু মিত্র আরও সঙ্গে করে এনেছে, 1.5 লক্ষ টাকা তো এনেছে, সাথে আরও 90,000 টাকা এনেছে। কিসের জন্য এনেছে, দেখো বলে দিয়েছে প্রিমিয়াম ফর গুডউইল। এইবারে আমাদের কথা হলো এই প্রিমিয়াম ফর গুডউইল এইটুকুনি কথার মানে কি, প্রিমিয়াম ফর গুডউইল এইটুকুনি কথার মানে কি। দেখো ভালো করে বুঝবে, ধরে নেওয়া যাক ঘোষ আর বোস এই ব্যবসাটা অনেক দিন ধরে করছে, ধরা যাক 5 বছর ধরে ব্যবসাটা করছে। 5 বছর ধরে ব্যবসাটা করার জন্য কিন্তু এই ফার্মের একটা বড় গুডউইল তৈরি হয়েছে। অর্থাৎ এই ঘোষ আর বোস কিন্তু একটা বড় মাপের অ্যামাউন্ট প্রফিট হিসেবে আর্ন করে। ঠিক আছে, এইবারে মিত্র যখনই ব্যবসায় ঢুকলো, তাহলে মিত্রও কিন্তু এই ঘোষ আর বোসের মতো কি প্রফিট আর্ন করবে, তাই না? মিত্র যদি একা একা ব্যবসাটা করতো, তাহলে মিত্র কি ঘোষ আর বোসের মতো এত প্রফিট আর্ন করতে পারতো না। যদি প্রথম থেকে ব্যবসাটা শুরু করতো, পারতো না। কিন্তু মিত্র যেহেতু একটা চলমান এবং গুডউইল রয়েছে এরকম একটা ব্যবসায় যোগ দিয়েছে, তো স্বভাবতই মিত্র কিন্তু একটা বেশি প্রফিট আর্ন করবে। যদি মিত্র একা একা প্রথমে ব্যবসা শুরু করতো, তাহলে কিন্তু মিত্র অত টাকা প্রফিট করতে পারতো না। কিন্তু যেহেতু মিত্র এই ঘোষ আর বোসের ব্যবসার মধ্যে ঢুকে পড়েছে, তাই জন্য মিত্র কিন্তু একটা বড় টাকা প্রফিট আর্ন করবে। তো মিত্র যেহেতু একটা বড় টাকা প্রফিট আর্ন করবে ঘোষ আর বোসের মতো, কিন্তু মিত্র একদমই ব্যবসার শুরুতে প্রথম থেকে ছিল না। ব্যবসাকে শুরু থেকে শেষ পর্যন্ত দাঁড় করানোর পিছনে কার কার অবদান রয়েছে, ঘোষ আর বোসের। সেখানে কিন্তু মিত্রর কোনো অবদান কি ছিল না, মিত্রর কিন্তু ব্যবসা দাঁড় করানোর পিছনে কোনো অবদান ছিল না। অথচ প্রফিট নেওয়ার বেলায় কিন্তু মিত্র ঘোষ আর বোসের মতোই প্রফিট নেবে। তো এটা তো হতে পারে না যে ব্যবসা খেটে দাঁড় করাবে ঘোষ আর বোস, আর মিত্র কিন্তু ঘোষ আর বোসের মতো প্রফিট নেবে, কিন্তু মিত্র ব্যবসা দাঁড় করানোর সময় তার কোনো অবদানই নেই, এটা তো হতে পারে না। তাই জন্য মিত্র যেহেতু ঘোষ আর বোসের মতো প্রফিট নেবে, তাহলে মিত্রকে কিন্তু একটা ক্ষতিপূরণ বা কম্পেনসেশন দিতে হবে। ঠিক আছে, মানে ব্যবসায় এসেই যে একটা ভালো মাপের প্রফিট পাচ্ছে, তার জন্য কিন্তু একটা ক্ষতিপূরণ বা কম্পেনসেশন এই 90,000 টাকা এই ঘোষ আর বোসকে কিন্তু দিতে হবে। তাহলে এই ঘোষ আর বোস কিন্তু 90,000 টাকা মিত্রর থেকে নেবে। যা ক্যাপিটাল আনছে সে তো আনছেই, তাছাড়াও কিন্তু ঘোষ আর বোসকে এই 90,000 টাকা একটা ক্ষতিপূরণ দিতে হবে। তার কারণ মিত্র ব্যবসায় ঢুকে পড়ে এসে ঘোষ আর বোসের মতো কিন্তু প্রফিট আর্ন করছে, অথচ ঘোষ আর বোসের মতো কিন্তু পরিশ্রম মিত্র করেনি। তাই জন্য তাকে কিন্তু এই 90,000 টাকা একটা ক্ষতিপূরণ ঘোষ আর বোসকে দিতে হচ্ছে। তাহলে এই 90,000 টাকাটা কে নেবে, এই 90,000 টাকাটা ঘোষ আর বোস নিজেদের মধ্যে ভাগ করে নেবে। অর্থাৎ কি ঘোষ আর বোসের একটা আবার ইনকাম হচ্ছে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, কোথা থেকে ইনকাম হচ্ছে, প্রিমিয়াম ফর গুডউইল। অর্থাৎ গুডউইলের জন্য একটা ভ্যালু প্রোভাইড করতে হচ্ছে কিন্তু মিত্রকে। ঠিক আছে, তাহলে প্রিমিয়াম ফর গুডউইল বলে আমি লিখছি। ঠিক আছে, এই যে 90,000 টাকা অ্যামাউন্টটা কিন্তু এই ঘোষ আর বোস নিজেদের মধ্যে ভাগ করে নেবে। এইবারে কথা হলো কোন রেশিওতে ভাগ করে নেবে।
তো তার জন্য আমাদেরকে কিন্তু এখানে একটা ওয়ার্কিংস বানিয়ে নিতে হবে, ঠিক আছে, একটা ওয়ার্কিংস বানিয়ে নিতে হবে। তোমরা কিন্তু কোনো খাতার পিছনে বা অন্য কোনো জায়গাতেও ওয়ার্কিংসটা করতে পারো, যেহেতু আমার এই পেজে ধরছে না অঙ্কটা, তো আমি সেই জন্য একটা অন্য খাতার ইউজ করছি। তো আমাদেরকে একটা ওয়ার্কিংস বানিয়ে নিতে হবে। দেখো প্রথমে আমাদের এই ব্যবসাটা কে শুরু করেছিল, ঘোষ আর কে শুরু করেছিল, বোস, এরা দুজন শুরু করেছিল, তাই তো। যাই প্রফিট হোক না কেন সেই প্রফিটটাকে ওরা কোন অনুপাতে ভাগ করে নিত, দেখো এখানে দেখো লেখাই রয়েছে 3:1, এই অনুপাতে ভাগ করে নিত। অর্থাৎ ঘোষ নিত 3 আর বোস নিত 1। তাহলে এই রেশিওটাকে আমরা বলে থাকি সাধারণত ওল্ড রেশিও, ঠিক আছে, ওল্ড রেশিও। তাহলে ঘোষ আর বোস কিন্তু 3:1 এই অনুপাতে তাদের প্রফিটটাকে ভাগ করত। এইবারে নতুন করে একজন পার্টনার কিন্তু ব্যবসায় এসে যোগ দিয়েছে, যার নাম হলো মিত্র। ও কত প্রফিট নিচ্ছে ভালো করে এই লাইনটা যদি পড়ো তাহলে দেখো বলে দিয়েছে, অন দ্য অ্যাবভ ডেট মিত্র ওয়াজ অ্যাডমিটেড অ্যাজ এ পার্টনার ফর, দেখো বলে দিয়েছে, দেখো 1/4, 1/4, দেখতে পেয়েছো তো। অর্থাৎ কি 1/4 মানে কি, 4 টাকা যদি লাভ হয়ে থাকে তার মধ্যে কিন্তু 1 টাকা মিত্র প্রফিট নেবে, ঠিক আছে। তাহলে মিত্র যদি আবার ব্যবসার মধ্যে ঢুকে প্রফিট নিতে থাকে তাহলে কি ঘোষ আর বোসের প্রফিট কিছুটা হলেও তো কমে যাবে, তাই না, বুঝতে পারলে। তো সেইটা নির্ণয় করবার জন্য আমাদেরকে আরেকটা রেশিও বের করতে হবে, সেটা হলো নিউ রেশিও। তাহলে ভালো করে তোমরা বোঝো এই জায়গাটা। দেখো নতুন একজন ব্যবসায়ী ব্যবসার মধ্যে ঢুকে পড়লো, সে এসে বলছে আমাকে 4 টাকার মধ্যে কত টাকা প্রফিট দিতে হবে, 1 টাকা। তার মানে 4 টাকার মধ্যে 1 টাকা যদি মিত্র নিয়ে যায়, তার মানে ভালো করে দেখো, তার মানে 4 টাকার মধ্যে 3 টাকা এই ঘোষ আর বোস নিজেদের মধ্যে ভাগ করে নেবে, বুঝতে পারলে, তাই না। 4 টাকার মধ্যে 1 টাকা যদি মিত্র নিয়ে যায়, তার মানে 4 টাকার মধ্যে 3 টাকা কে নেবে, ঘোষ আর বোস নিজেদের মধ্যে ভাগ করে নেবে। তার মানে 3/4, আর এই 3/4কে কে ঘোষ আর বোস নিজেদের মধ্যে ভাগ করবে, কোন অনুপাতে ভাগ করবে, 3:1। তার মানে 3:1, অর্থাৎ একে আমরা কীরকমভাবে বলতে পারি, 3:1 মানে 3/4 এই টাকাটাকে ওরা 3:1 ভাগ করে নেবে, মানে এখানে ঘোষের অনুপাত কত হবে, 3 বাই, এখানে দেখো এর দুটোকে যোগ করে আমরা কত লিখবো, এখানে 4, তাই না। আবার দেখো এইখানেও তাহলে কী হবে, এই 3/4 টাকার মধ্যে 1 ভাগ কার, বোসের, তাহলে বোস 1, আর নিচে আমরা কত লিখবো, এই দুটোকে যোগ করে কত লিখবো, 4। তাহলে দেখি আমাদের নিউ রেশিওটা কত হচ্ছে, দেখো 4 গুণ করলে 16, আর এখানে 3 গুণ করলে কত হচ্ছে, 9। আবার দেখো 4 আর 4 গুণ করলে কত, 16, 3 আর 1 গুণ করলে 3 আর এইখানে দেখো মিত্রর প্রফিটটা কত, 4/1 তাহলে দেখো এখানে হর রয়েছে 16, এখানে হর রয়েছে 16, তাহলে এর হরকেও যদি আমরা 16 করতে চাই তাহলে কি করব, 4 দিয়ে গুণ করবো, তাই না। 4 দিয়ে গুণ করলে কি হয়ে যাচ্ছে, 4 4 16, আর 4 1 কত হচ্ছে, 4। তাহলে দেখো আমরা নিউ রেশিওটা কত পাচ্ছি, 9/16, তারপরে দেখো 3/16, এবং এখানে আমরা শেষ পর্যন্ত কত পাচ্ছি, 4/16। অর্থাৎ আমি যদি প্রত্যেকটা থেকে 16কে বাদ দিয়ে দিই তাহলে পড়ে থাকছে কত, 9:3:4, বুঝতে পারলে। অর্থাৎ তোমরা ভালো করে দেখো, নতুন ব্যবসায়ী মিত্র ব্যবসায় যোগ দেওয়ার ফলে ওদের যে ওরা যে প্রফিটটা করবে সেটাকে তারা কোন রেশিওয়ে ভাগ করে নেবে, 9:3:4, বুঝতে পারলে। আর যতক্ষণ মিত্র ব্যবসার মধ্যে ছিল না তখন পর্যন্ত ঘোষ আর বোস কী হিসেবে প্রফিট নিত, 3:1, তাই তো। তো এইবার এই যে একজন নতুন পার্টনার ব্যবসায় যোগ দিল, তার ফলে এদের দুজনের কিন্তু কিছুটা ক্ষতি হলো, মানে তাদের কিন্তু প্রফিটটা একটু হলেও কমে যাবে। তো কি করে কমে যাবে, দেখো আমি একটু উদাহরণের মাধ্যমে দেখাই। ভাবো যখন মিত্র ব্যবসাতে আসেনি তখন যদি 1600 টাকা ইনকাম হতো না, যদি 1600 টাকা ইনকাম হয়ে থাকতো, তো সেখানে ঘোষ কত টাকা নিতে বলতো, সেখান থেকে ঘোষ নিবে কত টাকা, দেখো যদি 1600 টাকা ইনকাম হয়ে থাকে তাহলে 1600 ইন্টু আমরা কত করব, দেখো 3, তাই তো, করে ভাগ করব কত দিয়ে, 4 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে হিসেব মতো ঘোষের কত পাওয়া উচিত ছিল, 1200। যতক্ষণ মিত্র আসেনি ঘোষ পেত কত, 1200, 1600 টাকা যদি টোটাল প্রফিট হতো, আর বোস পেত কত, 400, এরকম হতো। কিন্তু এখন যেহেতু মিত্র চলে এসছে, তো এখন রেশিওটা কিন্তু একটু আলাদা হয়ে গেছে, এখন হচ্ছে 9:3:4। তো এখন দেখো কীরকম, যদি এখন যদি 1600 টাকা প্রফিট হয়ে থাকে টোটাল, এখন যদি 1600 টাকা প্রফিট হয়ে থাকে, তো তার মধ্যে দেখো ঘোষ কত নেবে, 9 করবো এবং তাকে ভাগ করব আমরা কত দিয়ে, 16 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হচ্ছে, 900। তাহলে এখন কিন্তু কত নেবে, 900, এখন কিন্তু ঘোষ তাহলে কত নিচ্ছে, 900,
বুঝতে পারলে? তাহলে দেখো ঘোষ আগে নিচ্ছিল কত 1200, এখন কত নিচ্ছে দেখো 900, যদি 1600 টাকা প্রফিট হয়ে থাকে। আমি এটা তোমাদের বোঝানোর জন্য এটা 1600টা ধরে নিয়েছি আর কি, ঠিক আছে। আবার দেখো আগে বোস কত টাকা প্রফিট নিত, দেখো বোস নিত 400, এখন দেখো বোস কত নেবে 3, তার মানে যদি হয় দেখো 1600 ইন্টু আমরা যদি করি 3 এবং তাকে যদি আমরা ভাগ করি 16 দিয়ে, তাহলে দেখো কত হচ্ছে, দেখো 300, ঠিক আছে। তাহলে বোস দেখো এবার কত টাকা লাভ করছে 300 টাকা। তাহলে দেখো একটু আগে কিন্তু বোস করছিল কত টাকা 400 টাকা, এখন করছে কত 300 টাকা। তাহলে দেখো ওদের কিন্তু একটা প্রফিট কিন্তু কমে যাচ্ছে, কেন? মিত্র এসে কিছুটা প্রফিট নিয়ে নিচ্ছে বলে, ঠিক আছে। মিত্র এসে কিছুটা প্রফিট নিয়ে নিচ্ছে বলে কিন্তু ঘোষ আর বোসের প্রফিট কমে যাচ্ছে। তাহলে মিত্র আসার ফলে কি হচ্ছে, ঘোষ আর বোস একটা প্রফিটকে স্যাক্রিফাইস করছে, যেটাকে আমরা বলে থাকি স্যাক্রিফাইজিং রেশিও। তাহলে আমরা দেখো লিখছি স্যাক্রিফাইজিং রেশিও। তাহলে স্যাক্রিফাইজিং রেশিওটা কী হবে? স্যাক্রিফাইজিং রেশিও মানে কি? স্যাক্রিফাইজিং রেশিও মানে আগে ঘোষ যত টাকা কামাতো, এখন কিন্তু ঘোষ আর তত টাকা কামাতে পারছে না, তো তার জন্য যে ও যে স্যাক্রিফাইসটা করছে মিত্রর জন্য, তো তার রেশিওটা আমাদেরকে কিন্তু বের করতে হবে। তাহলে দেখো আগে দেখো এই স্যাক্রিফাইজিং রেশিও বের করতে গেলে আমাদেরকে কী করতে হবে, ওল্ড রেশিও থেকে আমাদেরকে কিন্তু নিউ রেশিওকে মাইনাস করতে হবে। তাহলে দেখো ওল্ড রেশিওটা কত, তোমরা যদি একটু ভালো করে দেখো, দেখো ওল্ড রেশিও হবে, দেখো আগে দেখো কত টাকা কামাতো, আগে অনুপাতটা কত ছিল 3:1, তার মানে ওল্ড হবে 3/4। আর নিউ রেশিওটা দেখো এখানেই দেখো বলে দেওয়া রয়েছে কত 9/16। তাহলে এটা কার আমরা বের করছি বলো তো? এটা আমরা বের করছি কিন্তু ঘোষের স্যাক্রিফাইজিং রেশিও, ঠিক আছে। এটা আমরা ঘোষের স্যাক্রিফাইজিং রেশিও বের করছি। তাহলে ঘোষের স্যাক্রিফাইজিং রেশিও কত হবে দেখো, 4 আর 16 লসাগু কত 16, তাহলে 4 দিয়ে 16কে ভাগ করলে আমরা কত পাবো 4, এবং তার সঙ্গে আমরা 3 গুণ করলে কত পাবো 12। আবার দেখো 16 দিয়ে 16কে ভাগ করলে কত হবে 1, এবং 1 দিয়ে আমরা 9কে গুণ করলে কত পাবো 9কে 9, তাহলে আমরা এখানে কত পাচ্ছি কিন্তু 3, আর এখানে কত হচ্ছে 16। তাহলে একইভাবে যদি আমরা বোসের স্যাক্রিফাইজিং রেশিওটা বের করি, তাহলে একইভাবে সেই আমাদের ওল্ড মাইনাস নিউকে বিয়োগ করতে হবে। তাহলে বোসের ওল্ড রেশিও কত 1, অর্থাৎ আমরা কি লিখতে পারি 1/4 মাইনাস নিউ রেশিওটা দেখো কত রয়েছে, এই দেখো নিউ রেশিও হয়েছে কত 3/16। তাহলে একইভাবে আমাদের এলসিএম আমরা কত পাচ্ছি আমরা 16, তাহলে 4 দিয়ে 16কে আমরা ভাগ করলে কত পাবো 4, 4-এর সঙ্গে 1 গুণ করবো 4-1-কে 4, এবং 16 দিয়ে 16কে ভাগ করলে 1, তার সঙ্গে 3 গুণ করলে পাবো 3-1-কে 3, ঠিক আছে। তাহলে আমরা এখানে দেখো কত পাচ্ছি 4 থেকে 3 বিয়োগ করলে 1/16। তাহলে এই জায়গাটা তোমরা যদি ভালো করে দেখো, তাহলে স্যাক্রিফাইজিং রেশিও ঘোষ টু বোস, তাহলে কত হচ্ছে, ঘোষেরটা হচ্ছে কত 3/16, আর বোসেরটা দেখো আমরা এক্ষুনি কত পেলাম 1/16, অর্থাৎ আমরা যদি 16 আর 16কে বাদ দিই তাহলে কত পাচ্ছি 3:1, তাই না? তাহলে ঘোষ আর বোসের এটা আমরা কী রেশিও পেলাম, স্যাক্রিফাইজিং রেশিও। এই রেশিওতে কিন্তু প্রিমিয়াম ফর গুডউইলের টাকাটাকে ওরা ভাগ করে নেবে। তাহলে দেখো প্রিমিয়াম ফর গুডউইলের জন্য কত টাকা এনেছে দেখো 90,000 টাকা, তাহলে 90,000কে ভাগ করবে কোন রেশিওতে 3:1। তাহলে দেখো 90,000 ইন্টু কী করবো আমরা 3, এবং তাকে ভাগ করব কত দিয়ে 4 দিয়ে, করলে আমরা কত পাচ্ছি 67,500। তাহলে এটাকে আমরা যে স্যাক্রিফাইজিং রেশিওতে ভাগ করছি সেই রেশিওটা কত 3:1 বলে আমি লিখে নিলাম, ঠিক আছে। আবার দেখো আমরা 90,000 লিখব ইন্টু 1, এবং তাকে আমরা ভাগ করব কত দিয়ে 4 দিয়ে, তাহলে আমরা কত পাবো 22,500। বোঝা গেল? তাহলে এই আমাদের পার্টনার্স ক্যাপিটালটা প্রায় শেষ হয়ে গেল। এবারে আমরা কী করবো দেখো, ক্রেডিট সাইড সবকটাকে যোগ করে ফেলি। দেখো তাহলে এখানে কত রয়েছে 2 লক্ষ টাকা যোগ 18,000 টাকা যোগ 67,500 টাকা, তাহলে যোগ করলে আমরা কত পাচ্ছি দেখি 2,85,500 টাকা, 2,85,500 টাকা, ঠিক আছে। আবার এই দিকেও আমরা লিখবো সেই 2,85,500 টাকা। তাহলে এর থেকে আমরা ডেবিট সাইডেরগুলোকে যদি মাইনাস করি, তাহলে দেখো ডেবিট সাইডে তো কিছুই নেই, তাহলে মাইনাস করলে হবে এই টাকাটাই যেমন আছে বসে যাবে, ঠিক আছে। আবার দেখো আমরা এবার বোসেরটা করি 1,30,000 টাকা, তার সঙ্গে আমরা যোগ করব 6,000 টাকা, তার সঙ্গে আমরা যোগ করব 22,500 টাকাকে যোগ করলে আমরা কত পাচ্ছি 1,58,500 টাকা। তাহলে আমরা এখানে লিখবো কত 1,58,500 টাকা, ঠিক আছে। তো আবার এখানেও আমরা লিখবো সেই 1,58,500 টাকা, এবং তার থেকে আমরা যদি ডেবিট সাইডটাকে বিয়োগ করি, ডেবিট সাইডে তো কিছুই বিয়োগ করার নেই, তাহলে এটাকেই আমরা লিখে দেবো 1,58,500
500 টাকা, ঠিক আছে। এরপরে আমরা কি বিয়োগ করব, দেখো মিত্রর টাকাটা দেখি কত রয়েছে, এই সাইডটাকে যদি যোগ করি আমরা কত পাচ্ছি, দেখো 1.5 লক্ষ টাকা। আবার এদিকেও লিখবো আমরা কি 1.5 লক্ষ টাকা, তার থেকে যদি আমরা এই ডেবিট সাইডটাকে মাইনাস করি তাহলে সেই 1.5 লক্ষ টাকাই হবে, তাই না? তাহলে এই টাকাটাকে আমরা কি বলে লিখবো, এইটা যেটা আমরা পেলাম এটাকে আমরা লিখবো টু ব্যালেন্স, কি লিখবো, টু ব্যালেন্স সিডি বলে লিখবো, ঠিক আছে। তাহলে দেখো আমরা দুটো জিনিসই কিন্তু কমপ্লিট করে ফেললাম। দেখো আমরা কিন্তু প্রথমে এখানে দেখো করেছিলাম রিভ্যালুয়েশন, তোমরা দেখতে পাচ্ছ। তারপরে রিভ্যালুয়েশনের পর আমরা যেটা করলাম সেটা দেখো পার্টনার্স ক্যাপিটাল। তো এইবারে আমরা যেটা করব সেটা হলো কি করব বলো তো, ব্যালেন্স শিট বানাবো। তাহলে এবারে দেখো ব্যালেন্স শিট যখন আমরা বানাবো তো আমরা এই ব্যালেন্স শিটের সাহায্য নিয়ে বানাবো, ঠিক আছে। তাহলে দেখো এখানে ব্যালেন্স শিটে প্রথমে দেখো লেখা রয়েছে ক্যাশ, তারপরে ডেটর্স, তারপরে স্টক, প্ল্যান্ট আর ল্যান্ড অ্যান্ড বিল্ডিং। তো আমরা প্রথমে ফিক্সড অ্যাসেটগুলো দিয়ে শুরু করি। তাহলে প্রথমে আমরা দেখো ল্যান্ড অ্যান্ড বিল্ডিং দিয়ে শুরু করি। তাহলে প্রথমে আমরা এখানে কি লিখবো, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, ঠিক আছে, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং বলে লিখছি, ঠিক আছে। তো এইবারে তোমরা একটা জিনিস কিন্তু খুব ভালো করে দেখো, ঠিক আছে, সেটা হলো দেখো ল্যান্ড অ্যান্ড বিল্ডিংয়ের ভ্যালু এখানে কত দেওয়া রয়েছে, দেখো ল্যান্ড অ্যান্ড বিল্ডিংয়ের ভ্যালু দেখো এখানে দেওয়া রয়েছে 1.5 লক্ষ টাকা। তো আমরা এখানে লিখবো 1.5 লক্ষ টাকা, ঠিক আছে। এবারে দেখো ল্যান্ড অ্যান্ড বিল্ডিংয়ের ভ্যালুটা এখানে দেখো কী হয়েছিল, অ্যাপ্রিসিয়েট হয়েছিল। তোমরা যদি দেখো এখানে বুঝতে পারবে দ্য ভ্যালু অফ ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ইজ টু বি অ্যাপ্রিসিয়েটেড 5%। তাহলে যদি অ্যাপ্রিসিয়েটেড হয়ে থাকে মানে বৃদ্ধি পেয়ে থাকে, তাহলে রিভ্যালুয়েশনে আমরা ক্রেডিট দিকে লিখেছিলাম। তাহলে রিভ্যালুয়েশনে আমরা যদি ক্রেডিট দিকে লিখে থাকি তো মানে বৃদ্ধি পেয়ে থাকে, তাহলে এখানেও আমরা কি করব, সেটাকে বৃদ্ধি করব, মানে যোগ করেই কিন্তু লিখবো, ঠিক আছে। তাহলে দেখি যোগ করে লিখলে কত হচ্ছে, দেখো 1.5 লক্ষ যোগ আমরা কত করব, 7,500 করলে আমরা কত পাচ্ছি, দেখো 1,57,500, এই টাকাটাকে আমরা পাচ্ছি, ঠিক আছে। একইভাবে তারপরে দেখো আর কি ফিক্সড অ্যাসেট ছিল, দেখো এখানে দেখো ছিল প্ল্যান্টের ভ্যালু দেখো কত রয়েছে, 1 লক্ষ টাকা। তো আমরা এখানে কি লিখছি, প্ল্যান্ট বলে লিখছি, ঠিক আছে। তাহলে দেখো 1 লক্ষ টাকা ছিল, তাই না। এরপরে কি পরিবর্তন হলো, তোমরা যদি এখানে একটু দেখো 2 নম্বর পয়েন্টে বলে দিয়েছে প্ল্যান্ট ইজ টু বি অ্যাপ্রিসিয়েটেড 1,30,000 টাকা। তার মানে প্ল্যান্টের ভ্যালু বেড়ে গিয়ে হয়েছে কত, 1,30,000 টাকা। তাহলে দেখো প্ল্যান্ট এখানে আমাদের ছিল কত, 1 লাখ, বেড়ে গিয়ে হলো কত, 1,30,000 টাকা। তার মানে 30,000 টাকা কি বৃদ্ধি পেয়েছিল, তাই না। এই দেখো 30,000 টাকা বৃদ্ধি পেয়েছিল বলে আমরা কি ক্রেডিট দিকে লিখেছিলাম, বলেছি অ্যাসেটের ভ্যালু বৃদ্ধি পেলে আমরা কোন দিকে লিখবো, ক্রেডিট দিকে। তাহলে বৃদ্ধি পেয়েছে অ্যাসেটের ভ্যালু, তার মানে আমরা কি করবো, অ্যাসেটের সঙ্গে প্লাস করে দেবো, ঠিক আছে। তাহলে এখানে আমরা কত লিখবো, প্ল্যান্টের ভ্যালু 1,30,000 টাকা, ঠিক আছে। চলো তারপরে আমরা চলে যাব পরের, দেখো অ্যাসেটটা কি বলে দিয়েছে, স্টক, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি লিখবো, স্টক। তাহলে স্টকের ভ্যালু দেখো কত বলে দেওয়া ছিল, 40,000 টাকা। স্টকের ভ্যালু কত বলে দেওয়া ছিল, 40,000 টাকা। এইবারে স্টকের ভ্যালু ভুল করে ওভার ভ্যালুড করে দেওয়া হয়েছিল, মানে বাড়িয়ে দেওয়া হয়েছিল। তো 6,000 টাকা ভুল করে বাড়িয়ে দেওয়া হয়েছিল বলে আমরা এখানে কি করে দিয়েছিলাম, কারেকশানের জন্য দেখো এখানে স্টকের ভ্যালুকে আমরা কি করে দিয়েছিলাম, দেখো ডেবিট দিকে লিখেছি, মানে কি করে দিয়েছিলাম, আমরা স্টকের ভ্যালুকে কমিয়ে দিয়েছিলাম, তাই না। তাই কমিয়ে দিয়েছিলাম মানে আমরাও কিন্তু স্টকের ভ্যালু এখানে কমিয়ে দেবো, অর্থাৎ আমরা এখান থেকে 6,000 টাকাকে মাইনাস করে দেবো। তাহলে কত হবে এখানে, 34,000 টাকা, তাই না। তাছাড়া দেখি আর আমাদের কী কী অ্যাসেটের কথা এখানে উল্লেখ করেছে, দেখো এখানে বলে দিয়েছে ডেটর্স কত রয়েছে, 60,000 টাকা। তাহলে আমরা এখানে কি লিখবো, ডেটর্স বলে লিখবো। তাহলে দেখো ডেটর্সের ভ্যালুটা কত বলে দিয়েছিল, 60,000 টাকা, ঠিক আছে। তাহলে ডেটর্সের ভ্যালু যখন 60,000 টাকা বলেছিল তখন এইখানে তোমরা যদি ভালো করে দেখো বলে দিয়েছিল প্রভিশন ফর ব্যাড ডেট কত বলে দিয়েছিল, 5%, অর্থাৎ 60,000 টাকার মধ্যে কিন্তু 5% টাকা আমাদের চোট যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে। তো সেই জন্য আমরা এটাকে কি ক্ষতির দিকে দেখো লিখেছিলাম, রিভ্যালুয়েশনের ডেবিট দিকে যা যা থাকবে আমরা কি করবো, সব মাইনাস করে দেবো, ঠিক আছে। প্রভিশন ফর ডাউটফুল ডেট 3,000 টাকা, তাহলে এটাকে আমরা কি করবো, মাইনাস করবো। রিভ্যালুয়েশনের ডেবিট দিকগুলোকে আমরা কি করবো, মাইনাস করবো, ক্রেডিট দিকগুলোকে প্লাস করবো, ঠিক আছে। তাহলে এখানে আমরা কত পাচ্ছি 57,000 টাকা, বোঝা গেল। এরপরে তোমরা ভালো করে দেখো ক্যাশ, তাহলে দেখো ক্যাশ কত টাকা ছিল, 50,000 টাকা। তাহলে আমরা দেখো এখানে ক্যাশ লিখবো কত, আমরা এখানে ক্যাশ লিখবো 50,000 টাকা, ঠিক আছে, 50,000 টাকা। সাথে সাথে তোমরা ভালো করে দেখো মিত্র বাড়ি থেকে ব্যবসার জন্য কত টাকা এনেছে, 1.5 লক্ষ টাকা। তো সেটাও তো ক্যাশ হিসেবে এনেছে না, আমরা দেখো এখানে ক্যাশ বলে লিখেছিলাম না, দেখো আমরা এখানে ক্যাশ বলে লিখেছিলাম না 1.5 লক্ষ টাকা। তাহলে আরও ক্যাশ আমাদের কত হলো, মিত্র তো এনেছে 1.5 লক্ষ টাকা।
আবার দেখো মিত্র কিন্তু 1.5 লক্ষ টাকা যেমন ক্যাপিটাল হিসেবে এনেছে, আবার এই যে প্রিমিয়াম ফর গুডউইলের জন্য কত টাকা এনেছে, এই যে ক্ষতিপূরণ হিসেবে বললাম 90,000 টাকা। তাহলে এটাও তো একটা ক্যাশ, এটাও তো একটা ক্যাশ হিসেবে আনা হয়েছে। তাহলে এই 90,000কেও আমরা কী করব, যোগ করব। তাহলে এই হলো আমাদের কি টোটাল ক্যাশটা। ঠিক আছে, তাহলে দেখো টোটাল ক্যাশটা আমাদের কত হচ্ছে, 50,000 এমনি ব্যালেন্স শিটে ছিল, মিত্র ক্যাপিটাল হিসেবে আনলো 1.5 লক্ষ, আর প্রিমিয়াম ফর গুডউইলের জন্য আনলো 90,000। তাহলে আমাদের টোটাল ক্যাশ কত হলো, 2,90,000। এই হলো আমাদের কি টোটাল ক্যাশ। এইবারে আমরা এই জায়গাগুলো করব, ঠিক আছে, লাইবিলিটিসগুলো। তো প্রথমে ক্যাপিটালটা করতে হয়, তো আগে আমরা প্রথমেই লিখব কি ক্যাপিটাল বলে, ঠিক আছে, ক্যাপিটাল বলে আমরা লিখব। তো দেখো তিনজন কে কে রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ, ঘোষ, বোস আর মিত্র। তো আমি এখানে দেখো লিখব কি, প্রথমে লিখব ঘোষ, বোস, আর আরেকজন দেখো কে রয়েছে, মিত্র। ঠিক আছে, তাহলে দেখো ঘোষ কত টাকা ক্যাপিটাল এনেছে সেটা এইখানে দেখো বলে দেওয়া রয়েছে। ঘোষের এখন ক্যাপিটাল কত, ঘোষের এখন ক্যাপিটাল হলো 2,85,500। দেখো এবারে বোসের ক্যাপিটালটা কত, বোসের ক্যাপিটালটা হলো 1,58,500। আর মিত্র কত টাকা ক্যাপিটাল এনেছিল, 1.5 লক্ষ টাকা। ঠিক আছে, তাহলে দেখি ওদের টোটাল ক্যাপিটালটা কত হচ্ছে এখন। ওদের টোটাল ক্যাপিটালটা হচ্ছে, তাহলে দেখো ওদের টোটাল ক্যাপিটালটা হচ্ছে 594,000। এইটা হলো কিন্তু ওদের তিনজনের টোটাল ক্যাপিটাল। ঠিক আছে, এরপরে দেখি আর কি কি বলে দিয়েছে। বিলস পেবেল, আউটস্ট্যান্ডিং স্যালারি, এগুলো যা যা লাইবিলিটিস আছে আমাদেরকে এখানে লিখে ফেলতে হবে এক এক করে। তাহলে দেখো আমরা এখানে প্রথমেই লিখব কি বিলস পেবেল কত টাকা, বিলস পেবেল রয়েছে কিন্তু 40,000 টাকার বিলস পেবেল রয়েছে। তাছাড়া আউটস্ট্যান্ডিং স্যালারি কত টাকা রয়েছে দেখি, আউটস্ট্যান্ডিং স্যালারি, আমাদের আউটস্ট্যান্ডিং স্যালারি কিন্তু রয়েছে 2,000 টাকার আউটস্ট্যান্ডিং স্যালারি রয়েছে। আরেকটা দেখো যে জিনিসটা রয়েছে যেটা এখনও আমি লিখিনি, সেইটা দেখো এখানে দেখো লেখা রয়েছে ক্রেডিটর্স। তাহলে আমরা কিন্তু এখানে লিখবো এবারে ক্রেডিটর্স। ঠিক আছে, তাহলে দেখি ক্রেডিটর্সটা দেখো তোমরা যদি ভালো করে দেখো, তাহলে দেখো এইখানেই বলে দিয়েছিল আনরেকর্ডেড ক্রেডিটর্স কত, 4,500, মানে লেখা হয়নি কত, 4,500। আর এখানে লেখা হয়েছিল কত, 28,000। তাহলে আমাদের 28,000 টাকা এমনিতেই ক্রেডিটর্স ছিল, আবার ভুল করে কি লেখা হয়নি, তাহলে আমাদেরকে লিখে নিতে হবে 4,500 টাকার ক্রেডিটর্সটা। ঠিক আছে, তাহলেই টোটাল ক্রেডিটর্সটা আমরা পেয়ে যাব, তাই না। তাহলে দেখো তাহলে কত হচ্ছে, দেখো 28,000 সাথে আমরা যোগ করব কত, 4,500, তাহলে পেয়ে যাব কত, 32,500। তাহলে এই 32,500 হলো টোটাল ক্রেডিটর্স। ঠিক আছে, তো এবারে আমরা পুরো দুদিকের এই যে অ্যাসেট আর লাইবিলিটিসকে যোগ করব, করে দেখব দুটো সমান হচ্ছে কি না। তো দেখো আমি যদি প্রথমে অ্যাসেটটাকে যোগ করি, এখানে দেখো প্রথমে হচ্ছে 1,5,7,5 দুটো শূন্য, তারপরে আমরা যোগ করব 34,000, তারপরে যোগ করব 57,000, তারপরে যোগ করব 2,90,000, যোগ করে আমাদের কত হচ্ছে দেখি, হচ্ছে 6,6,8,5 দুটো শূন্য। ঠিক আছে, একইভাবে দেখো আমরা যদি এবারে লাইবিলিটিসটাকে যোগ করি, তাহলে দেখো লাইবিলিটিসের এই সাইডগুলোকে যদি আমরা যোগ করি, তাহলে 5,94,000, তার সঙ্গে আমরা যোগ করব 40,000, তার সঙ্গে আমরা যোগ করব 2,000, তার সঙ্গে আমরা যোগ করব 32,500, যোগ করলে আমরা পাচ্ছি কত, 6,6,8,5 কত, দুটো শূন্য। তাহলে দেখো আমাদের অ্যাসেট আর লাইবিলিটিস দুটোই মিলে গেছে, তাহলে আমাদের অঙ্কটা ঠিক আছে। তো আমাদের হয়ে গেল অ্যাডমিশন অফ এ পার্টনারের প্রথম অঙ্কটা।